ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং স্পেশাল এমসিকিউ সিরিজ ডেট 13, যেখানে সবগুলো সাবজেক্টের কম্বাইন্ড সাবজেক্টের ডিটেলস রেশনাল সহ এমসিকিউ ডিসকাস করা হয়। এক্সামের জন্য ইম্পর্টেন্ট পার্ট নার্সিংয়ের যতগুলোই সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের থেকে কোশ্চেন নিয়ে স্পেশাল যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে রেশনাল সহ ডিসকাস করা হয়। তো ক্লাস দেখতে দেখতে ক্লাসের নোট অবশ্যই করো, এটা ইম্পর্টেন্ট, শুধু এক্সাম না, এক্সামের পরেও জিনিসগুলো কাজে লাগবে। তো যে কোনো এক্সামের জন্যই রেশনালটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে স্টার্ট করি স্পেশাল সিরিজ 13। ফার্স্ট কোশ্চেন, which solution is used to disinfectant the bad linen of HIV positive patient? ফার্স্ট কোশ্চেন, কি কি দেওয়া আছে? ডেটল, লাইজল, স্যাভলন, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন। তো কোশ্চেন দেওয়া আছে, সঙ্গে মাল্টিপল চয়েস দেওয়া আছে। মাল্টিপল চয়েস থেকে কারেক্ট আনসার কোনটা এটা সবাই আনসার করো। ডেটল, লাইজল, স্যাভলন, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, কোনটা আনসার? ডেটল, ডেটল, লাইজল, স্যাভলন, এগুলো কেন ইউজ করা হয়? সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, এই সলিউশনটা একটা থাকে লিকুইড ফর্ম আর এটা থাকে পাউডার ফর্ম। ঠিক আছে, যেটা লিকুইড ফর্ম এটা অলরেডি প্রিপেয়ার করা থাকে, এটা অলরেডি প্রিপেয়ার করা থাকে। আর যেটা পাউডার ফর্ম থাকে এটা ব্লিচিং পাউডার থেকে এই সলিউশনটা প্রিপেয়ার করতে হয়। ঠিক আছে, পাউডার আর জল নিয়ে এটা প্রিপেয়ার করতে লাগে। তো এই যে ব্লিচিং পাউডারের ক্লোরিন সলিউশন, এটা একটা আছে 0.5% ক্লোরিন সলিউশন আর একটা আছে 1% ক্লোরিন সলিউশন। 0.5% সলিউশনটা কিভাবে করে? এটা করে 1 লিটার ওয়াটার প্লাস 14.2 গ্রাম ব্লিচিং পাউডার। ঠিক আছে, আর যেটা 1% সলিউশন এখানে 14.2, এটা রাউন্ড ফিগার আমরা 15ও বলতে পারি, কোনো অসুবিধা নেই, 15 গ্রাম। আর যেটা 1% সলিউশন এখানে 30 গ্রাম ব্লিচিং পাউডার আর 1 লিটার ওয়াটার। ঠিক আছে, 30 গ্রাম ব্লিচিং পাউডার আর 1 লিটার ওয়াটার। ঠিক আছে, তো এটা থেকে 1% আর 0.5% সলিউশন, আর এটাই সবচেয়ে মোস্ট কমন। ঠিক আছে, এটা সব কিছুর মধ্যে এটা ইউজ করা হয়, বাট 1% সলিউশনটা ইউজ করা হয় কিছু স্পেসিফিক এবং হাই ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, যেমন এইচআইভি পেশেন্ট, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, হ্যাঁ, কোভিড-19, ব্লাড স্পিল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে 1% ক্লোরিন সলিউশন ইউজ করা হয়। 1% ক্লোরিন সলিউশন মিনস ব্লিচিং পাউডার থেকে ক্লোরিন সলিউশন প্রিপেয়ার করে তারপরে এটা ইউজ করা হয় 1% ক্লোরিন সলিউশন। ঠিক আছে, তো দুইটা পাউডারের মধ্যে দুইটা আছে, মানে ক্লোরিন সলিউশন একটা 0.5 আর 0.5 আর 1%। ঠিক আছে, একটা লিকুইড ফর্ম থাকে, লিকুইড ফর্ম অলরেডি প্রিপেয়ার করা থাকে 1% সলিউশন, 0.5 সলিউশন, আলাদা আলাদা লিকুইড প্রিপেয়ার করা থাকে, আর এটা ব্লিচিং পাউডার থেকে প্রিপেয়ার করা যায়। ঠিক আছে, তো সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন এটাই সবচেয়ে বেস্ট ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে, যেগুলা হাই ইনফেকশন সোর্স, যেগুলো সেরোলজিক্যাল পজিটিভ পেশেন্ট বা পেশেন্টের ইউজ লিনেন ইকুইপমেন্ট সবকিছু ডিসইনফেকশন করার ক্ষেত্রে 1% সলিউশন ইউজ করা হয়। ঠিক আছে,
তো এখানে কারেক্ট আনসার ডি। আচ্ছা, ব্লাড স্পিল ম্যানেজমেন্ট। ব্লাড স্পিল ম্যানেজমেন্ট এটা কি? ব্লাড স্পিল ম্যানেজমেন্টটা কি? ব্লাড স্পিল ম্যানেজমেন্টটা কি? ব্লাড স্পিল ম্যানেজমেন্টটা যখনই ক্লিনিকে মানে হসপিটালে যখন কোনো পেশেন্টের ব্লাড যখন ফ্লোরের মধ্যে মানে পড়ে তখন এটাই ব্লাড স্পিল। তো ব্লাড স্পিল ম্যানেজমেন্টের একটা প্রপার গাইডলাইন আছে, ঠিক আছে? এই ব্লাড স্পিলের মধ্যে একটা আছে মেজর স্পিল আর একটা মাইনর স্পিল। মেজর স্পিল আর একটা মাইনর স্পিল, ঠিক আছে? এখানে শুধু ব্লাডটাই না, এখানে শুধু ব্লাড না, এখানে অ্যাকচুয়ালি এটা স্পিল ম্যানেজমেন্ট। হ্যাঁ, স্পিল ম্যানেজমেন্ট। তো এটার স্পিল ম্যানেজমেন্টের মধ্যে কি আছে? যে কোনো বডি ফ্লুইড, এনি বডি ফ্লুইড কি কি থাকে? ব্লাড থাকে, ইউরিন থাকে, সিএসএফ থাকে, ঠিক আছে? যে কোনো বডি ফ্লুইডে থাকে, শুধু ব্লাড না, যে কোনো বডি ফ্লুইড। তো স্পিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা এটা করি? একটা থাকে মেজর আর একটা মাইনর স্পিল। মেজর স্পিলটা কত? মেজর স্পিলটা মোর দেন 10 ml এরিয়া কভার্ড, আর এখানে মাইনর স্পিল লেস দেন 10 ml এরিয়া কভার্ড, ঠিক আছে? যদি একটা এরিয়ার মধ্যে লেস দেন 10, মোর দেন 10 এটা মেজর, আর লেস দেন 10 এটা মাইনর স্পিল ম্যানেজমেন্ট, ঠিক আছে? বা ব্লাড ফ্লুইড বা বডি ফ্লুইড যদি মোর দেন 10 ml হয় তখন এটা মেজর স্পিলের আন্ডারে কাউন্ট করা হয়, ঠিক আছে? আর ব্লাড স্পিল ম্যানেজমেন্ট বা বডি ফ্লুইড রিলেটেড যে কোনো কিছু ম্যানেজমেন্টের ক্ষেত্রে 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করা হয়, ঠিক আছে? ব্লাড স্পিল ম্যানেজমেন্টের একটা গাইডলাইন আছে। গাইডলাইনটার মধ্যে প্রথমে যদি যে কোনো স্পিল, এনি স্পিল, ঠিক আছে? এনি স্পিল, ঠিক আছে? এটা বডি ফ্লুইড হোক, এটা ইউরিন হোক, এটা সিএস হোক, যে কোনো স্পিল। নেক্সট কি? কিপ সাইনবোর্ড। সাইনবোর্ড কি? এমন ভাবে একটা সাইনবোর্ড থাকে, এমন ভাবে একটা সাইন থাকে, এখানে কশন লেখা থাকে, ঠিক আছে? এটা ইয়েলো কালারের একটা সাইনবোর্ড থাকে, ঠিক আছে? তো সাইনবোর্ডটা যেখানে স্পিল ম্যানেজমেন্ট স্পিল থাকে ওইখানে এটা ইন্ডিকেশন দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপ কি? পিপিই কিট। পিপিই কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ঠিক আছে? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আচ্ছা, পিপিই কিট সবচেয়ে মানে ফেমাস ছিল কখন? কোভিড-19 এর টাইমে, ঠিক আছে? তো পিপিই কিট শুধু আমরা কোভিড-19 এর ক্ষেত্রে ইউজ করি? কি কি ক্ষেত্রে ইউজ করি পিপিই কিট? মেইনলি আমরা ইউজ করি যে পেশেন্টগুলো হাই ইনফেকশিয়াস পেশেন্ট থাকে, টিবি পেশেন্ট, তারপরে হেপাটাইটিস পজিটিভ পেশেন্ট, কোভিড-19 পেশেন্ট, হ্যাঁ, হাই ইনফেকশিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা পিপিই কিট ইউজ করি। আর এটাই সবচেয়ে বেস্ট ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে। পিপিই কিটের মধ্যে একটা থাকে ডোনিং আর একটা থাকে ডোপিং। ডোনিং আর ডোপিং দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটা ডোনিং আর একটা ডোপিং। তোমরা জানো কিভাবে পিপিই কিট পরতে হয় আর কিভাবে রিমুভ করতে হয়? এটা কিন্তু একটা সিকোয়েন্স আছে কিভাবে করতে হয়। কোভিড-19 কে কে ডিউটি করেছো তোমরা? কোভিড-19 তুমি আর তুমি মনে আছে কিভাবে করে? না সামনে যেটা থাকে এটাই প্রথমে? হ্যাঁ, প্রথমে গাউন, মাস্ক, ক্যাপ, শুজ কভার, হ্যাঁ, গ্লাভস। না, এভাবে না, একটা সিকোয়েন্স আছে। যেটা ডনিং, এটা ডনিং মিন্স ডান, আর ডফিং মিন্স রিমুভ। ডনিং এর ক্ষেত্রে ফার্স্ট কিভাবে করা হয়?
ঠিক আছে, এটা যাতে মনে রাখার জন্য, ঠিক আছে, গুড ম্যান গো উইথ স্টেরাইল গ্লোভস, এটা যাতে সিকোয়েন্সটা মনে রাখার জন্য, কারণ সিকোয়েন্সটা এক্সামে জিজ্ঞেস করে। হ্যাঁ, চারটে অপশনের মধ্যে সিকোয়েন্সটা জিজ্ঞেস করে, গুড ম্যান গো উইথ স্টেরাইল গ্লোভস, ঠিক আছে। ঠিক আছে, গুড ম্যান গো উইথ স্টেরাইল গ্লোভস, গাউন, মাস্ক, গগলস, স্টেরাইল গ্লোভস, ঠিক আছে। এর আগে পরে অ্যাড করতে পারো, এর আগে অ্যাড করো হ্যান্ড রাব, ঠিক আছে, এর আগে অ্যাড করো হ্যান্ড রাব, এর আগে অ্যাড করা যায় শুজ কভার, ঠিক আছে, শুজ কভার এর আগে অ্যাড করা যায়। আচ্ছা, তো ডোপিং রিমুভ কিভাবে, যেখান থেকে যেখানে লাস্টে যায় ওখান থেকে শুরু হয় আবার। হ্যাঁ, তো লাস্ট থেকে কি, গ্লোভস, এটা ফার্স্ট রিমুভ, দেন গাউন, দেন হ্যান্ড ওয়াশ, দেন গগলস, দেন মাস্ক, দেন আবার হ্যান্ড ওয়াশ, ঠিক আছে। হ্যান্ড ওয়াশ দুইবার করতে হয় রিমুভ, কারণ রিমুভে তো পুরো বডিতেই মানে যে পিপি কিট থাকে, ইনফেকশন থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, এক্ষেত্রে দুইবার হ্যান্ড ওয়াশ করতে হয়, ঠিক আছে। তো একটা ডনিং আর একটা ডোপিং, সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। Good men go with sterile gloves, gown, মাস্ক, গগলস, এই গগলসটাই কি ফেস শিল্ড, এটাই ফেস শিল্ড ইউজ করতে না, ফেস শিল্ড এত পর্যন্ত, ফেস শিল্ড। তারপরে স্টেরাইল গ্লোভস, আর ডোপিং এর রিমুভের ক্ষেত্রে ফার্স্ট গ্লোভস রিমুভ, তারপরে গাউন, তারপরে হ্যান্ড ওয়াশ, তারপরে গগলস, মাস্ক, আবার হ্যান্ড ওয়াশ, ঠিক আছে। তো এটা ডোনিং, ডোপিং, পিপি কিট, ডোনিং আর ডোপিং, ক্লিয়ার, ডোনিং ডোপিং। আচ্ছা, তো স্পিল ম্যানেজমেন্টের যদি কোনো স্পিল থাকে, স্পিল কি, ফার্স্ট সাইনবোর্ড, ঠিক আছে, প্রথমে অ্যালার্ট সিগন্যাল দাও, তারপরে পিপি কিট, তারপরে cover with newspaper or tissue paper, কিভাবে কভার করে, যেখানের মধ্যে স্পিল পড়ো ওইখানে ওইটার উপরে টিস্যু, নিউজ পেপার বা টিস্যু পেপার উপর দিয়ে দাও, ঠিক আছে, দেওয়ার পরে তার উপরে হাইপোক্লোরাইড সলিউশন, for 1% hypochlorite solution, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট ওয়েট, for major spill আর minor spill, for major spill আর এটা মাইনর স্পিল। মেজর স্পিলে কত, অ্যাটলিস্ট 30 মিনিট আর মাইনর স্পিল 10 to 20 মিনিট, ঠিক আছে। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দেওয়ার পরে আমার 30 মিনিট বা যদি মাইনর স্পিলে 10 to 20 মিনিট ওয়েট করার পরে তারপরে আমার এটা কি
যে এটা সার্কুলার মোশনে, যে স্পিডটা থাকে এটা সার্কুলার মোশনে ক্লিন করতে হয়, ঠিক আছে। নেক্সট এটার পরে সার্কুলার মোশন, নেক্সট mop with disinfectant solution, ঠিক আছে। তো এটা স্পিল ম্যানেজমেন্টের ইউনিভার্সাল গাইডলাইন, ঠিক আছে। এইভাবেই স্পিল ম্যানেজমেন্ট ফলো করা হয়, ঠিক আছে। যে কোনো বডি ফ্লিট মাইনর হোক মেজর হোক, যে কোনো বডি ফ্লিট রিলেটেড স্পিল ম্যানেজমেন্টের গাইডলাইন এভাবে ফলো করা হয়, ঠিক আছে। ফার্স্ট কি, যে কোনো স্পিল পড়ার পরে তারপরে একটা মোটামুটি একটা আইডিয়া করতে হয় যে এটা কি মেজর স্পিল না মাইনর স্পিল, ঠিক আছে। তারপরে একটা অ্যালার্ট সাইন, তারপরে পিপি কিট পড়ার পরে নিউজ পেপার যে স্পিল থাকে এটার উপরে নিউজ পেপার দিয়ে তারপরে তার উপরে 1% সোডিয়াম হাইপো সলিউশন, ঠিক আছে। তারপরে মেজর স্পিলারে 30 মিনিট ওয়েট করো, তারপরে যদি মাইনর স্পিল হয় 20 মিনিট, ক্লিন ইন এ সার্কুলার মোশন, ঠিক আছে। এমন না যে যেভাবে টিস্যু দিয়ে এভাবে উঠে না, এমন ভাবে না, ক্লিন ইন সার্কুলার মোশন এভাবে করে। তারপরে মপ উইথ ডিসইনফেক্টেন্ট সলিউশন, তারপরে রিপোর্ট টু ইনফেকশন কন্ট্রোল ইনফেকশন কন্ট্রোল অফিসার, ঠিক আছে। লাস্টে রিপোর্টিং ইম্পর্টেন্ট। ক্লিয়ার তো স্পিল ম্যানেজমেন্ট? তো এটার আনসার ডি। নেক্সট অপশন কি আছে, বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ ইজ বেসড অন জার্ম থিওরি অফ ডিজিজ, absence of pain, social and psychological factor, equilibrium between man and environment. Biomedical concept. তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সবাই আশা করি জানো। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে টোটাল 4টা কালার ইউজ করা হয়। ফার্স্ট কবে শুরু হয়? 1998। বায়োম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস ফার্স্ট কবে থেকে শুরু হয়? বায়োমেডিক্যাল ওয়েস্ট (1998) অ্যামেন্ডমেন্ট কবে হয়? 2016। আর লাস্ট অ্যামেন্ডমেন্ট হয় 2025 এপ্রিলে লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়, ঠিক আছে। আর এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কি হয়? এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কালার কোডিং, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্টের মধ্যে কালার কোডিং নিয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ, যে বায়োমেডিক্যালের কয়টা কালার থাকা দরকার, বেশ কালার কোডিং রিলেটেড 2016 হয়। আর যেটা 2025 এপ্রিলে হয় এটার মধ্যে বায়োমেডিক্যালের যে একটা বারকোড ইউজ করা হয়, ঠিক আছে। এটার মধ্যে একটা বারকোড ইউজ করা হয় বায়োমেডিক্যালের প্যাকেটগুলোর মধ্যে, ঠিক আছে। এটা 2025 অ্যাড হয়, ঠিক আছে। বারকোড আগেও ছিল, বাট এটা আবার নতুনভাবে নতুন গাইডলাইনে 2025 এপ্রিলে এটা অ্যাড হয়, ঠিক আছে। 2023 বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা গাইডলাইন অ্যাড হয়। এটার মধ্যে যে ব্লাড গ্লুকোজ স্ট্রিপ
সবগুলো গ্লুকোজ স্ট্রিপ ডিসকার্ড করা হয় ইয়েলো বাকেটে 2023 গাইডলাইনে, ঠিক আছে। এনি ব্লাড গ্লুকোজ strips should be discarded in yellow container as per 2023 rules, ঠিক আছে, as per 2023 rules। blood glucose strips, কারণ 2023 গাইডলাইনে এটা বলা আছে যদি ব্লাড গ্লুকোজ যারা যারা আমরা চেক করি ব্লাড, তারা আমরা জানি না যে ইনফেকশিয়াস না নন ইনফেকশিয়াস। তো আমার এটা জেনারেল আইডিয়া তারা সবাই ইনফেকশিয়াস, যার কারণে ইনফেকশিয়াস আইটেম সব ইয়েলো বাকেটে ডিসকার্ড করা হয়, ঠিক আছে। বায়োমেডিকেলের টোটাল কয়টা কালার? ইয়েলো, ব্লু, রেড, আরেকটা কি হোয়াইট। ঠিক আছে, আর এটা কি থাকে? ব্ল্যাক কালার, জেনারেল ওয়েস্ট। এটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড না, বাট এটা জেনারেল ওয়েস্টের জন্য আমরা ইউজ করি ব্লু কালার অথবা গ্রিন কালার, ঠিক আছে। দুটোটাই সেম। আচ্ছা, তো ইয়েলোতে আমরা কি ডিসকার্ড করি? ইনফেকশিয়াস আইটেম। হ্যাঁ, কি কি ডিসকার্ড করি আমরা? হিউম্যান অ্যানিমেল অ্যানাটমিক্যাল ওয়েস্ট। আর কি ডিসকার্ড করি আমরা? সাইটোটক্সিক ড্রাগ, discarded expired drug and expired drug, ঠিক আছে। এগুলো সবগুলো আমরা ডিসকার্ড করি ইয়েলো কন্টেনারে। আরো কি ডিসকার্ড করি? ব্লাড ব্যাগ ডিসকার্ড করি। আচ্ছা, ইউরো ব্যাগ কই ডিসকার্ড করি আমরা? ব্লুতে আমরা কি ডিসকার্ড করি? গ্লাস ওয়্যার, ভায়াল, অ্যাম্পুল,
ব্রোকেন গ্লাস, ঠিক আছে, এগুলো আমরা ডিসকার্ড করি। রেডের মধ্যে আমরা কি ডিসকার্ড করি? রেড অল টিউবিং আইটেম, অল রাবার and plastic tubing item, ঠিক আছে, যে কোনো রাবার ক্যাথেটার, আইভি সেট, ইউরো ক্যাথেটার, নেজোগেস্টিভ টিউব, ইউরো ব্যাগ, সব আমরা ডিসকাস করি রেড বাকেটে, ঠিক আছে। আর এটাই রিসাইকেবল ওয়েস্ট, এটা আবার ইউজ করা হয় রিসাইকেবল ওয়েস্ট। নেক্সট হোয়াইটে আমরা কি ডিসাইড করি? অল শার্প items, needle, blade, black, use for general waste, excluded from BMW, ঠিক আছে, এটা BMW এর আন্ডারে থাকে না, শুধুমাত্র 4টে BMW এর আন্ডারে কন্টেনার থাকে, ঠিক আছে। আচ্ছা, রিসাইকেবল ওয়েস্ট কালেকশন করার পরে ম্যাক্সিমাম টাইম কত? আপ টু আফটার segregation and disposal should be done within কত টাইমটা? ওয়েস্ট কালেকশন করার পরে ম্যাক্সিমাম কত আওয়ার পর্যন্ত স্টোর করে রাখা যায়? ম্যাক্সিমাম 48 আওয়ার্স পর্যন্ত, ঠিক আছে। এই 48 আওয়ার্সের মধ্যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেগ্রিগেশন আর ডিসপোজাল শুড বি ডান উইদিন 48 আওয়ার্স, খুব ইম্পর্টেন্ট 48 আওয়ার্স। এর মধ্যে বায়োমেডিক্যাল, কারণ হাইলি ইনফেকশিয়াস আইটেম থাকে, 48 আওয়ার্সের মধ্যে করা হয়। আর যেগুলো সেরো পজিটিভ পেশেন্টের আইটেম থাকে নর্মাল ওয়েস্টের সঙ্গে এটা করা হয় না, এটা আলাদাভাবে করা হয়। যেগুলো সেরোলজিক্যাল পজিটিভ, HIV হোক, হেপাটাইটিস বি হোক, সবগুলো আলাদাভাবে ডিসকার্ড করা হয়, আলাদাভাবে ডিসপোজ করা হয়, ঠিক আছে। আর জেনারেল ওয়েস্টের ক্ষেত্রে নর্মালি 48 আওয়ার্সের মধ্যে সেগ্রিগেশন অ্যান্ড ডিসপোজাল, ঠিক আছে। ট্রিটমেন্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট। হোয়াইট ইয়েলো, এটা কিভাবে ট্রিটমেন্ট করা হয়? ইয়েলো বেস্ট প্রসেস ইনসিনারেশন, 850 to 1150 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ব্লু কিভাবে করা হয়? ব্লু করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, সোডিয়াম হাইপো। রেড করা হয় অটোক্লেভ, হোয়াইট সেম অটোক্লেভ, হ্যাঁ ব্ল্যাকটাও ইনসিনারেশনে করা হয়। সবচেয়ে বেস্ট প্রসেস ইনসিনারেশন, বেস্ট প্রসেস ইন হসপিটাল সেটিং, ইন হসপিটাল সেট আপ, ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট ইনসিনারেশন, হ্যাঁ। তো যেগুলো হাইলি ইনফেকশিয়াস আইটেম থাকে সবগুলো কি করা হয়? ইনসিনারেট করা হয়। আর হসপিটাল সেট আপে সবচেয়ে বেস্ট টেকনিক ইনসিনারেশন। এগুলো কি করা হয়? ব্লু যেগুলো থাকে এগুলো সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনে ডিসইনফেক্টেন্ট করার পরে তারপর ডাম্পিং করা হয়, ঠিক আছে, ডাম্প করা হয়। হোয়াইটও সেম ডাম্প করা হয়। রেডটা রিসাইকেল আবার ইউজ করা হয়, এগুলো অন্য কোনো কাজ ইউজ করা হয়, ঠিক আছে। ব্ল্যাক যেটা থাকে এটাও ইনসিনারেট করা হয়, ঠিক আছে। তো এটাই টোটাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ডিফারেন্ট কালার কোড, তারপরে সেগ্রিগেশন টেকনিক, তারপরে কোন বাকেটে কোনটা ডিসকার্ড করা হয়, সব এটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ ইজ বেসড অন, ঠিক আছে। বায়োমেডিক্যাল কনসেপ্ট কোনটা? জার্ম থিওরি, absence of pain, social and psychological factor, equilibrium between man and environment, কোনটা?
কোনটা? জার্ম থিওরি, এটা না। অ্যাবসেন্স অফ পেইন, এটার সঙ্গে এটা কোনো রিলেটেড নয়। সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। ক্লিয়ার? বায়োমেডিক্যাল ওয়েস্টনেসে ভালো করে পড়ো, ইউটিউবের মধ্যে ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? শুধুমাত্র এটাই শুধু নিয়ত নেট যে ব্লাড গ্লুকোজ স্ট্রিপ এটা ইয়েলোতে ডিসকার্ড করা হয়, ঠিক আছে? ইয়েলোতে ডিসকার্ড করা হয় গ্লুকোজ স্ট্রিপ। গ্লুকোজ স্ট্রিপস শুধু ব্লাড গ্লুকোজ না, যে কোনো এনি গ্লুকোজ স্ট্রিপ, ঠিক আছে? নেক্সট, which is the correct order of hand washing? হ্যান্ড ওয়াশিং ভালো করে দেখো, হ্যান্ড ওয়াশিং থেকে কোশ্চেন থাকে এক্সামে, ঠিক আছে? এটা থাকে মেডিকেল হ্যান্ড ওয়াশিং, এটা থাকে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, এটা থাকে হ্যান্ড ড্রপ। টাইমগুলো ইম্পর্টেন্ট, মেডিকেল হ্যান্ড ওয়াশিং, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ড্রপ। হ্যান্ড ওয়াশিং টেকনিকগুলো ইম্পর্টেন্ট, মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং একটা বেস্ট প্রসেস, ইনফেকশন প্রিভেনশনের সবচেয়ে বেস্ট প্রসেস। 90% ইনফেকশন প্রিভেন্ট করা যায় থ্রু অনলি হ্যান্ড ওয়াশিং, ঠিক আছে? তো এটার সিকোয়েন্সটা কোনটা? হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ হ্যান্ড ওয়াশিং? ব্যাক অফ হ্যান্ড, রিস্ট পাম্প, wrist palm, back of hand, palm, wrist, back of hand, palm, back of hand and wrist। কোনটা রিকল করো কোনটা? তো কি কি থাকে? এটা থাকে মেডিকেল হ্যান্ড ওয়াশিং, মেডিকেল হ্যান্ড ওয়াশ, ঠিক আছে? এটা থাকে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, ঠিক আছে? আর এটা থাকে হ্যান্ড ড্রপ, ঠিক আছে? এগুলাই থাকে। তো কোনটা আমরা কখন করি? হ্যান্ড ওয়াশিং কখন করি, হ্যান্ড ড্রপ কখন করি, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ আমরা কখন করি? হ্যান্ড ড্রপটা এটার আন্ডারেই, মেডিকেল হ্যান্ড ওয়াশিং আন্ডারে, ঠিক আছে? এটা আমরা কখন করি? যখন নন ইনভেসিভ প্রসিডিওর, নন ইনভেসিভ প্রসিডিওর, আর এটা অবভিয়াসলি ইনভেসিভ প্রসিডিওরের আগে করি আমরা, ইনভেসিভ প্রসিডিওর, ঠিক আছে? আর এরপর আবার আবার কখন করি? কোন প্রসেস আমরা করি? নন ভিজিবল কন্টামিনেশন, ঠিক আছে? আর এটা কখন করি? এটা করি ভিজিবল কন্টামিনেশন, ঠিক আছে? ভিজিবল কন্টামিনেশন এমন আছে আমার হাতে কিছু নাই, বারবার কি আমি সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ করবো, ঠিক আছে? আমাকে 3 থেকে 4 মিনিট 10 মিনিট ধরে কি আমি হ্যান্ড ওয়াশ করার দরকার আছে? আমার হাতে যদি কিছু না দেখা যায়, তো যদি আমার হাতে কোনো কিছু দেখা না যায়, বাট সাপোজ ধরো কোনো পেশেন্ট এক্সামিনেশন, ঠিক আছে? তো পেশেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে পেশেন্টের থেকে তো আমার হাতে কিছু না লাগার সম্ভবত, যদি ফার্স্ট টাইম পেশেন্ট আছে, ঠিক আছে? পেশেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে বা পেশেন্টের সারাউন্ডিং বা এনভায়রনমেন্ট বা পেশেন্টের কোনো কিছু যদি আমি টাচ করি, সেক্ষেত্রে আমার সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করার কোনো মানেই নাই, ঠিক আছে? সেক্ষেত্রে জাস্ট সিম্পলি আমি মেডিকেল হ্যান্ড ওয়াশিং অথবা আমি হ্যান্ড রাব করতে হয়, ঠিক আছে? হ্যান্ড রাব মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর একটা পার্ট, ঠিক আছে? তো হ্যান্ড রাব করা হয় কি দিয়ে? আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে এটা আমরা হ্যান্ড রাব করি, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? এটা দিয়ে আমরা হ্যান্ড রাব করি, ঠিক আছে? হ্যান্ড রাব করার একটা টাইম ডিউরেশন আছে, কারণ হ্যান্ড রাবের মধ্যে কোনো ভিজিবল কন্টামিনেশন থাকে না, আর এটা কোনো ইনভেসিভ প্রসিডিওর না, নর্মাল জেনারেল। জাস্ট সাপোজ আমি পেশেন্টের টেম্পারেচার চেক করলাম, তো টেম্পারেচার তো কোনো একটা নন ইনভেসিভ প্রসিডিওর, তো সেক্ষেত্রে আমার সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ করার কোনো দরকার নেই। সিম্পলি জাস্ট আমি হ্যান্ড রাব 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে আমি হ্যান্ড রাব করলে চলে, ঠিক আছে? আর এখানে আর কোনো কিছু সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করার দরকার নেই। আচ্ছা, টাইমিংটা ইম্পর্টেন্ট। এখানে কত টাইম? 22
30 সেকেন্ড। এখানে কত টাইম? 40 to 60 সেকেন্ড। এখানে 3 to 5 মিনিট। আর স্ক্রাবিং এর ক্ষেত্রে কতটুকু? 10 মিনিট। ঠিক আছে, স্ক্রাবিং এর ক্ষেত্রে 10 মিনিট। আচ্ছা, তো এই যে প্রসেসটা, একটা মেডিকেল হ্যান্ড ওয়াশিং, একটা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংটা খুব ইম্পর্টেন্ট, আর এখানে টেকনিকগুলোও খুব প্রপারভাবে মেনটেন করতে হয়। যখন আমরা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করি তখন এলবো আর রিস্টের পজিশনটা কিভাবে থাকে? এভাবে থাকে না এইভাবে থাকে? সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এভাবে থাকে না এইভাবে থাকে? এভাবে থাকে। তার মানে রিস্ট টু এলবো। টেকনিক কি? রিস্ট টু এলবো। ঠিক আছে, রিস্ট টু এলবো এইভাবে থাকে, রিস্ট টু এলবো। আর মেডিকেল হ্যান্ড ওয়াশিং অপোজিট। ঠিক আছে, এই পেজটা থেকে একটা কোশ্চেন এক্সামের জন্য শিওর, ভালো করে দেখো। টাইমিং থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে। এটা মিনিমাম টাইম, মিনিমাম 40 টু ম্যাক্সিমাম 60 সেকেন্ড। ঠিক আছে, আর হ্যান্ড ওয়াশিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? ফ্রিকশন। ঠিক আছে, ফ্রিকশন। ফ্রিকশন ইম্পর্টেন্ট। আমি শুধু হ্যান্ড ওয়াশ করলে হয় না, ফ্রিকশনটা ইম্পর্টেন্ট। প্রতিটা এখানে যে প্রতিটা স্টেপ মানে 40 টু 60 সেকেন্ড, 3 to 5 মিনিট, 10 মিনিট, প্রতিটা টাইম ডিউরেশনের মধ্যে আমার ফ্রিকশনটা যাতে হয়। এমন না যে খুব আমি হালকাভাবে যদি আমি হ্যান্ড ওয়াশ করি তাহলে কোনো লাভ নেই। ফ্রিকশনটা ইম্পর্টেন্ট। হ্যান্ড রাব, হ্যান্ড রাবে আমরা ইউজ করি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, যেমন যেটা হ্যান্ড স্যানিটাইজার হিসেবে আমরা ইউজ করি, হ্যান্ড স্যানিটাইজার। ঠিক আছে, হ্যান্ড স্যানিটাইজারটাই হ্যান্ড রাব। 20 to 30 সেকেন্ড। সবগুলা মানে এটা টাইম ছোট মানে কম হোক আর বেশি হোক, সবগুলা টাইমের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিং এর টেকনিক সেম টেকনিক। শুধুমাত্র হ্যান্ড রাবের ক্ষেত্রে টেকনিক কয়টা আমরা ইউজ করি? 6টা। আর হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আমরা কয়টা ইউজ করি? 7। ঠিক আছে, মেডিকেল হ্যান্ড ওয়াশিং, ওয়াশিং মিনস 7। ঠিক আছে, ওয়াশ মিনস ওয়াশ করা। ঠিক আছে, আর হ্যান্ড রাবের ক্ষেত্রে 6টা। ঠিক আছে, WHO ক্রাইটেরিয়া। ক্লিয়ার? স্টেপগুলো কি কি আছে? স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। কি কি আছে? ফার্স্ট, পাম টু পাম। সেকেন্ড, পাম with back side of hand, এটা both right and left। ঠিক আছে, থার্ড, পাম with finger interlock। Next, back of the finger with finger interlock। 5, rubbing of thumb, both right and left।
হ্যাঁ এটার আগে টিপ অফ দ্য ফিঙ্গারটা আছে, টিপ অফ দ্য ফিঙ্গার grabbing thumb, right left, লাস্ট কি আছে রিস্ট। ঠিক আছে, তো ঠিক আছে, টোটাল 7 স্টেপ। পাম টু পাম কিভাবে করে, ফার্স্ট এভাবে, ঠিক আছে, সোপ নেওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে থাকে, সোপ নেওয়া, টাওয়েল দেখানো, এগুলো সবগুলো স্টেপের মধ্যে কাউন্ট হয়, 14টা 15টা, অ্যাকচুয়ালি 7টা স্টেপ। ঠিক আছে, WHO প্যাটার্ন 7টা স্টেপ। ফার্স্ট কিভাবে, আমি সোপ নিলাম, ওয়াটার নিলাম, তারপরে পাম টু পাম। ঠিক আছে, এভাবে এভাবে। ঠিক আছে, টাইম অনুসারে, ঠিক আছে, 20 to 30 সেকেন্ড, মানে শুধু পাম টু পাম 20 to 30 সেকেন্ড, হোল প্রসেস 20 to 30 সেকেন্ড। ঠিক আছে, যেখানে 3 to 5 মিনিট, এখানে হচ্ছে ফ্রিকশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলোর মধ্যে ফ্রিকশন ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা পাম টু পাম, তারপরে ব্যাক সাইড। ঠিক আছে, এইভাবে ব্যাক সাইড, রাইট লেফট। ঠিক আছে, 2 থার্ড কিভাবে, পাম উইথ ফিঙ্গার ইন্টারলক। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, এইভাবে। থার্ড ফোর্থ কিভাবে, ফিঙ্গার উইথ কি আছে ফোর্থ, ব্যাক অফ দ্য ফিঙ্গার, এই ব্যাক অফ দ্য ফিঙ্গার উইথ ফিঙ্গার ইন্টারলক। ঠিক আছে, দুই সাইডে এইভাবে। আমি যখন এভাবে করবো তখন এভাবে থাম দিয়ে ফিঙ্গার যে ব্যাক সাইডে এটা ক্লিন করে আবার নিচের দিকেও। ঠিক আছে, ফিঙ্গার ইন্টারলক, টিপ অফ দ্য ফিঙ্গার, লাস্টে রাবিং অফ দ্য থাম, লাস্টে রিস্ট। ঠিক আছে, এখানে ওয়াশ করা হয়। ঠিক আছে, সিম্পল স্টেপ 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো টোটাল 7 স্টেপ। আর মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং কয়টা, 2 बीबी 3 आदमी। ঠিক আছে, 2B3A। ঠিক আছে, তো মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং ক্লিয়ার তো না, স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। নেক্সট মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং। दो बीबी 3 आदमी, ठीक है আছে, before any procedure, before touching patient, before any procedure, after procedure, before touching, after touching, after touching patient, last ki after touching patient environment, and handling patient body fluid, and handling body fluid, যেমন ইউরিন কালেক্ট করা, ইউরিন স্যাম্পল কালেক্ট করা, ব্লাড কালেক্ট করা। ঠিক আছে, তো পেশেন্ট বা পেশেন্টের সাইড ড্রিল, লিনেন, পেশেন্টের ড্রেস টাচ করার পরে আবার হ্যান্ড ওয়াশ। ঠিক আছে, তো 2 बीबी 3 आदमी, before touching any patient, before doing any procedure, after touching the patient, after doing procedure, and after touching patient environment and handling the patient body fluids। ঠিক আছে, তো টোটাল 5 মোমেন্টস আর 7 স্টেপ। ঠিক আছে, ভালোভাবে যাতে মাথার মধ্যে থাকে যে
moments means 5 moments of hand washing, আর steps means 6 steps and 7 steps. Rubbing এ 6 steps, washing এ 7 steps. 7 স্টেপটা মানে লাস্টের যে স্টেপটা ওটার মধ্যে জাস্ট ওয়াশ করে, বাট হ্যান্ড রাবের মধ্যে তো ওয়াশ করার কিছু নেই, যার কারণে 6 স্টেপস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আনসার কোনটা? Which is the correct order of hand washing? ব্যাক অফ দ্য হ্যান্ড, ব্যাক অফ দ্য হ্যান্ড থেকে তো শুরু হয় না নিশ্চয়, তো এটা ক্রস রিস্ট থেকেও শুরু হয় না, হ্যাঁ এটা থেকে শুরু হয়, বাম থেকে শুরু হয়, বামের পরে রিস্ট না, ঠিক আছে। হ্যান্ড ওয়াশ বায়োমেডিক্যাল ওয়াশ ম্যানেজমেন্ট, ওটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন যাতে মিস না যায়। একটা স্কেল ইউজ করা হয়, যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখলাম, HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আর এটা দেখলাম কি PQ LI ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। ঠিক আছে, আর একটা স্কেল আছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। ঠিক আছে, এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এখানের মধ্যে যেমন কতগুলো প্যারামিটার থাকে। ঠিক আছে, কি কি থাকে HDI এর মধ্যে? কি থাকে? লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, তারপরে লিটারেসি রেট, আর এটা কি থাকে ইনকাম পার ক্যাপিটা GDP। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। PQL এর মধ্যে কি থাকে? লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ 1। ঠিক আছে, এট বার্থ HDI, আর এট 1 মানে এট দ্য এজ অফ 1 PQLI। তারপরে কি থাকে IMR ইনফ্যান্ট মর্টালিটি রেট, আর এটা কি থাকে লিটারেসি রেট। ঠিক আছে, অ্যাডাল্ট লিটারেসি রেট, লিটারেসির মধ্যে অ্যাডাল্টটা কাউন্ট করা হয়। ঠিক আছে, তো এখানে যেমন তিনটা থাকে, এখানে কি কি থাকে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। ঠিক আছে, আর কি থাকে লিটারেসি রেট, আর এটার মধ্যে অ্যাডাল্টের লিটারেসিটাই কাউন্ট করা হয়। ঠিক আছে, অ্যাডাল্ট লিটারেসি রেট, আর এটা কি থাকে ইনকাম পার ক্যাপিটা জিডিপি ইনকাম। ঠিক আছে, এগুলো থাকে। PQL এর মধ্যে কি থাকে? PQL এখানে থাকে সেম থাকে, বাট এখানে এট বার্থে থাকে না, লাইফ এক্সপেক্টেন্সি এট এজ 1। ঠিক আছে, আর কি থাকে হ্যাঁ সেম লিটারেসি রেট থাকে এখানে, লিটারেসি রেট অ্যাডাল্ট, আর কি থাকে IMR ইনফ্যান্ট মর্টালিটি রেট। ঠিক আছে, MPI মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এটার মধ্যে কি কি স্কেল থাকে? এটার মধ্যে থাকে হেলথ, হেলথ থাকে, নলেজ, আর এটা কি থাকে লিভিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স given by ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেম যেমন HDI এর মতো। ঠিক আছে, UNDP। ঠিক আছে,
ক্লিয়ার? কি কি থাকে? এগুলো থাকে। কোনটা থাকে না? ইনকাম থাকে না, হেলথ থাকে, নলেজ থাকে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ইনকাম থাকে না। ঠিক আছে, এটাই কারেক্ট আনসার। এখানে লেখা আছে ডাজ নট ইনক্লুড। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, which blood group can be administered to a patient in emergency when his blood group is not known? Okay, universal donor, universal donor, universal recipient, reason কি? সবাই তো ঠিক আছে, মুখস্থ বিদ্যা সবাই তো জানো যে ইউনিভার্সাল ডোনার আর রিসিভেন্ট ও নেগেটিভ এবি পজিটিভ তো সবাই জানো মুখস্থ বিদ্যা, বাট রিজন কি? কোনটাতে থাকে না? কোনটার মধ্যে অ্যান্টিজেন থাকে না, কোনটার মধ্যে অ্যান্টিবডি থাকে না? মুখস্থ বিদ্যা। টোটাল কয়টা ব্লাড গ্রুপ আছে? টোটাল 8, এ বি, এ বি ও, ঠিক আছে। আর RH রেসার্চ ফ্যাক্টর পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তো টোটাল কয়টা ব্লাড গ্রুপ? 8টা ব্লাড গ্রুপ, ঠিক আছে। এই 8টা ব্লাড গ্রুপের মধ্যে প্রতিটা ব্লাডের মধ্যে এ হোক, বি হোক, এ বি হোক, ও গ্রুপ হোক, প্রতিটা ব্লাডের মধ্যে যে আরবিসি থাকে, আরবিসির মধ্যে অ্যান্টিজেন থাকে, ঠিক আছে। আরবিসির মধ্যে অ্যান্টিজেন থাকে, ঠিক আছে। এই যে আরবিসি থাকে, আরবিসি ঠিক আছে। এটা একটা আরবিসি, নর্মাল সাইজ কত? 7.2 মাইক্রন, ঠিক আছে। 7.2 মাইক্রন নর্মাল আরবিসি, মাইক্রন, ঠিক আছে। এটা ম্যাচিউর আরবিসি, আর যদি ইমেচিউর আরবিসি হয় তখন তার সাইজ থাকে 10 মাইক্রন, ঠিক আছে। এই আরবিসির মধ্যে কি থাকে? অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন থাকে। সারফেস এরিয়াতে কি থাকে? অ্যান্টিজেন থাকে। তো অ্যান্টিজেন কোনটার মধ্যে থাকে? অ্যান্টিজেন সবগুলোর মধ্যে থাকে, শুধুমাত্র একটার মধ্যে থাকে না। কোনটার মধ্যে থাকে না? এটার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট, এটার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট, এটার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট, বাট এটার মধ্যে, ক্লিয়ার? তো অ্যান্টিজেন অ্যান্টিজেন প্রেজেন্ট, বাট অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি অ্যাবসেন্ট। কোন কোন গ্রুপগুলা? এ বি, এ বি, ঠিক আছে। এই গ্রুপগুলোর মধ্যে কি থাকে? অ্যান্টিজেন থাকে, বাট অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আর অপোজিটে অ্যান্টিজেন অ্যাবসেন্ট বাট অ্যান্টিবডি প্রেজেন্ট। কোনটা? ও গ্রুপ, ঠিক আছে, ও গ্রুপ, ক্লিয়ার? আমি আসি, আমি এটা ক্লিয়ার করি তারপর তোমার প্রশ্ন বলবো, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে। এটার মধ্যে অ্যান্টিজেন, ঠিক আছে। তো ব্লাড ডোনেশনের ক্ষেত্রে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অ্যান্টিবডি প্রয়োজন হয়, অ্যান্টিবডি দরকার হয় ব্লাড ডোনেশনের ক্ষেত্রে, ঠিক আছে। আর রিসিভ করার ক্ষেত্রে অ্যান্টিবডি, ঠিক আছে। ফর ব্লাড ডোনেশন, ফর ডোনেশন
required antigen for receive required antibody। প্রতিটা জিনিস কোরিলেট করার ট্রাই করো, আর যদি না করো তাহলে জিনিসগুলো পরের স্টেপগুলো বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, প্রতিটা জিনিস বোঝাবো, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। প্রতিটা আরবিসির মধ্যে এ বি ও প্রতিটা আরবিসির মধ্যে তার সারফেস এরিয়াতে কি থাকে, অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, তার সারফেস এরিয়ার মধ্যে অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, তো অ্যান্টিজেন থাকে, এই তিনটার মধ্যে অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, বাট ওর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, তো এখানে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে কি হয়, ডোনেশন আর এটা রিসিভ। ঠিক আছে, উপরে কি আছে, ব্লাড গ্রুপ। কে আছে, এ বি আর একটা ও। ঠিক আছে, তো ডোনেশন, এ ব্লাড গ্রুপ ডোনেট করতে পারে, মানে কোন গ্রুপকে ডোনেট করতে পারে, অবভিয়াসলি সেম গ্রুপ ডোনেট করতে পারে, সেম এ, আর ডোনেট করতে পারে কে, এ বি। ঠিক আছে, বাট রিসিভ করে কার থেকে, শুধুমাত্র এ, আর যেটা ইউনিভার্সাল এটা থেকে রিসিভ করে। ক্লিয়ার, ইজি। বি রিসিভ ডোনেট করে সেম গ্রুপ বি, আর ইউনিভার্সাল রিসিভেন্ট। ঠিক আছে, এ তো সবাই থেকে রিসিভ করে। আর আচ্ছা, ডোনেট, হ্যাঁ, রিসিভ করে কার থেকে, সেম গ্রুপ আর ও। ঠিক আছে, নেক্সট এ বি ডোনেট করে কাকে, এ বি। ঠিক আছে, আর রিসিভ করে এ বি আর ও। ঠিক আছে, না, রিসিভ করে বাকি সবাই থেকে রিসিভ করে এ। ঠিক আছে, কারণ ইউনিভার্সাল রিসিপেন্ট। ঠিক আছে, ইউনিভার্সাল রিসিপেন্ট সবাই থেকে রিসিভ করে। ও গ্রুপ ডোনেট করে কাকে, ও, এ বি, এ বি। ক্লিয়ার, রিসিভ করে কার থেকে, শুধুমাত্র ও গ্রুপ। ক্লিয়ার, ক্লিয়ার। তো আলটিমেটলি এখানে ইউনিভার্সাল ডোনরকে, ইউনিভার্সাল ডোনর আর এটা ইউনিভার্সাল ডোনর আর ইউনিভার্সাল রিসিভেন্ট। ঠিক আছে, এ বি গ্রুপ ইউনিভার্সাল রিসিপেন্ট, সবাই থেকে ব্লাড নেয়। ঠিক আছে, সবাই থেকে ব্লাড নেয়। আর ইউনিভার্সাল ডোনর এ ডোনেট করে, সব গ্রুপকে ডোনেট করে, বাট শুধু রিসিভের ক্ষেত্রে সেম গ্রুপ থেকে রিসিভ করে। এ বি শুধু ডোনেট করে, সেম গ্রুপ ডোনেট করে, সেম গ্রুপে ডোনেট করে, বাট রিসিভ করে সবাই থেকে রিসিভ করে। ক্লিয়ার, এত পর্যন্ত কোনো কনফিউশন? এবার আর এস ফ্যাক্টর, এগুলোর মধ্যে কিছু নাই, আর এস পজিটিভ কিছু নাই। আর এস পজিটিভ নেগেটিভ এর ক্ষেত্রে আর এস ফ্যাক্টর। ঠিক আছে, আর এস ফ্যাক্টর। তো আর এস ফ্যাক্টরের মধ্যে কি থাকে, একটা থাকে আর এস নেগেটিভ, আর একটা থাকে আর এস পজিটিভ। ঠিক আছে, এটা থাকে নেগেটিভ আর এটা থাকে পজিটিভ। তো ডোনেট করে কাকে, ডোনেট আর এটা রিসিভ।
ডোনেট করে নেগেটিভ পজিটিভ, কারণ ইউনিভার্সাল ডোনরকে ও নেগেটিভ, তো ও নেগেটিভ ডোনেট করে নেগেটিভ গ্রুপকে ডোনেট করে, পজিটিভ গ্রুপকেও ডোনেট করে, বাট রিসিভ করে শুধুমাত্র নেগেটিভ থেকে। আর আর ইজ পজিটিভ ডোনেট করে শুধুমাত্র আর ইজ পজিটিভ গ্রুপকে ডোনেট করে, বাট রিসিভ করে নেগেটিভ পজিটিভ। ক্লিয়ার? কনসেপ্টটা বোঝার ট্রাই করো, লজিক জিনিসটা বুঝো। এখানে কেন নেগেটিভ আর পজিটিভ, মানে আর ইজ নেগেটিভ গুড শুধু ডোনেট করে, মানে যেমন আমরা আর ইজ নেগেটিভ, ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনর, ও নেগেটিভ কি ইউনিভার্সাল ডোনর, তো ইউনিভার্সাল ডোনর ডোনেট করে, এ পজিটিভ হোক নেগেটিভ হোক, বি পজিটিভ হোক নেগেটিভ হোক, সবাইকে ডোনেট করে, বাট শুধুমাত্র রিসিভ করে সেম গ্রুপ, শুধুমাত্র রিসিভ করে নেগেটিভ গ্রুপ থেকে রিসিভ করে। আর যদি পজিটিভ হয় শুধুমাত্র ডোনেট করে পজিটিভ গ্রুপকে শুধু ডোনেট করে, আর রিসিভ করার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটার থেকে রিসিভ করে। যেমন এ বি পজিটিভ, ইউনিভার্সাল রিসিপেন্ট কে এ বি পজিটিভ, আর ইউনিভার্সাল ডোনর ও নেগেটিভ। তো এ বি পজিটিভের ক্ষেত্রে কি হয়, এ বি পজিটিভের ক্ষেত্রে কি হয়, এ শুধুমাত্র ডোনেট করে পজিটিভ গ্রুপ, এই যে ডোনেট করে শুধুমাত্র পজিটিভ গ্রুপ, ঠিক আছে, বাট রিসিভ করে সব গ্রুপ থেকে রিসিভ করে, সব গ্রুপ থেকে রিসিভ করেন। ক্লিয়ার? ডোনেশনের ক্ষেত্রে, ব্লাড ডোনেশনের ক্ষেত্রে অ্যান্টিজেন দরকার হয়, আর রিসিপিয়েন্টের ক্ষেত্রে অ্যান্টিবডি দরকার হয়। ও এর মধ্যে শুধুমাত্র অ্যান্টিবডি থাকে, বাট অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে। এ বি এ বির মধ্যে থাকে শুধুমাত্র অ্যান্টিজেন, বাট কোনো অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে। বোঝা গেল? যদি বোঝা না যায় ভিডিওটা আবার দেখো, ঠিক আছে, মানে প্রতিটা স্টেপ বোঝার ট্রাই করো, ঠিক আছে। হয়তো বা প্রথম দেখাতে একটু প্রবলেম হতে পারে, একদম ইজি জিনিস। ব্লাড গ্রুপ কি কি আছে, তার রেসার্চ ফ্যাক্টর কি কি আছে, এই ব্লাড গ্রুপ ডোনেট করতে পারে শুধুমাত্র এই গ্রুপগুলাই ডোনেট করতে পারে, কারণ আমরা জানি ইউনিভার্সাল ডোনর আর ইউনিভার্সাল রিসিপেন্ট। সবচেয়ে এখান থেকে যখন স্টাডি করবে এখান থেকে শুরু করো, ইউনিভার্সাল ডোনর আর একটা ইউনিভার্সাল রিসিপেন্ট। ঠিক আছে, এই দুইটা কনসেপ্ট নিয়ে এটা আবার আরেকবার ভিডিওটা দেখো, ঠিক আছে। ইউনিভার্সাল ডোনর আর ইউনিভার্সাল রিসিপেন্ট, এবি পজিটিভ আর এটা রিসিপেন্ট, ইউনিভার্সাল ডোনর ও নেগেটিভ, আর রিসিপেন্ট সবাই থেকে রিসিভ করে, ঠিক আছে। তো এখানে কি আছে, which blood group can be administered to a patient in emergency when his blood group is not known? কোনটা আনসার? কারণ ও নেগেটিভ কেন, কারণ ইউনিভার্সাল ডোনর সবাইকে ডোনেট করে, ঠিক আছে। এখানের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ জানার দরকার নেই, সবাই ডোনেট করে। which blood group can be administered to a patient emergency when he suppose কোনো একটা পেশেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হসপিটালে গেল, ঠিক আছে, ইমিডিয়েটলি ব্লাড ডোনেশনের দরকার। তো সেই ক্ষেত্রে ব্লাড গ্রুপ চেক করার মানে এটা টাইম কনজিউমিং, তো সঙ্গে সঙ্গে যে অ্যাভেলেবেল ব্লাডটা আছে, মানে ইউনিভার্সাল ডোনর যে ব্লাডটা থাকে এটা ট্রান্সফিউজ করা হয়, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে, তো এটা আনসার ডি। কনসেপ্ট বুঝো, মুখস্থ করে লাভ নেই, কেন ইউনিভার্সাল ডোনর আর কেন ইউনিভার্সাল রিসিপেন্ট, এটা সবাই জানে, বাচ্চারাও জানে, বাট লজিকটা কি, ঠিক আছে, লজিক্যালি সবকিছু দেখো। ভিডিওটা আবার দেখো। which part of the nervous system control reflex action, which part of the nervous system control reflex action? কি আছে, বার্মিস, পন্স, স্পাইনাল কর্ড, কর্পাস ক্যালোসাম, কোনটা? তো নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের কয়টা পার্ট, কি কি পার্ট আছে নার্ভাস সিস্টেম? একটা থাকে সিএনএস, আর একটা থাকে পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে কি কি আছে? ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, ঠিক আছে, ইজি, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেম আন্ডারে কি কি আছে? সোমাটিক
সোমাটিক নার্ভাস সিস্টেম, আর এটা আছে এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে কি কি আছে? সোমাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে আছে ক্রেনিয়াল নার্ভ, আর এটা থাকে কি স্পাইনাল নার্ভ, ঠিক আছে। পেরিফেরাল নার্ভাস অটোনমিক নার্ভাস সিস্টেম আন্ডারে কি কি আছে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেসপন্স করে কি ফাইট এন্ড ফ্লাইট, ঠিক আছে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেসপন্স করে কি রেস্ট এন্ড ডাইজেস্ট। ঠিক আছে। নার্ভাস সিস্টেম একটা ইম্পর্টেন্ট জিনিস। স্পাইনাস ক্রেনিয়াল নার্ভ কয়টা থাকে? 12 নং। স্পাইনাল নার্ভ 31, ঠিক আছে 12 পেয়ার্স ক্রেনিয়াল নার্ভ, যেটা সোমাটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মিন্স শুধুমাত্র ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে। ব্রেন থেকে যেগুলা যায় ওগুলো শুধু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মিন্স বাকি এক্সট্রিমিটি গুলা, ঠিক আছে। তো ব্রেন আর স্পাইনাল কর্ড, ব্রেনের কয়টা পার্ট? ব্রেন কি কি পার্ট? কি কি পার্ট আছে? সেরিব্রাম, সেরিবেলাম, আরেকটা কি? সেরিব্রাম, সেরিবেলাম, ব্রেন স্টেম, ঠিক আছে। ব্রেন স্টেমের কয়টা পার্ট? কি কি আছে এখানে ব্রেন স্টেমের পার্ট? পন্স, মেডুলা অবলঙ্গাটা, মিডবেন, পন্স আর মেডুলা অবলঙ্গাটা, পন্স, মিডবেন আর মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। ইন্সপিরেশনাল সেন্টার কোনটা? ইন্সপিরেশনাল সেন্টার, এটাই ইন্সপিরেশনাল সেন্টার, ঠিক আছে। ইন্সপিরেশনাল সেন্টার কোনটা? পন্স। আর মেডুলা অবলঙ্গাটা কি কি রেসপন্স করে? ভাইটাল সেন্টার, কি কি রেসপন্স করে? ভাইটাল সেন্টার, ঠিক আছে। ভাইটাল সেন্টারের মধ্যে কি কি আছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি, ঠিক আছে। বোঝা গেল নার্ভাস সিস্টেম। আচ্ছা, এখানে কি আছে? হুইচ পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম কন্ট্রোল রিফ্লেক্স অ্যাকশন? কোনটা? রিফ্লেক্স অ্যাকশন, বার্নিস, পন্স তো ইন্সপিরেশন না, কর্পাস ক্যালোসাম না, কোনটা? স্পাইনাল কর্ড, ঠিক আছে। কন্ট্রোল রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। কোনটা? স্পাইনাল কর্ড। ক্লিয়ার? নার্ভাস সিস্টেম বুঝতে অসুবিধা হয়? আজকে ক্লাসটা কি একটু হেভি? হ্যাঁ, ইজিভাবে বোঝার চেষ্টা করো, সবকিছুই সিম্পল, জাস্ট কনসেপ্টটা বোঝার ট্রাই করো। নেক্সট, হ্যাভিং এ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হুইচ ড্রাগ শুড বি গিভেন ফার্স্ট? তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি? কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে একটা
ডিজিজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি? হার্ট অ্যাটাক, ঠিক আছে। আমরা বলি না হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক আলাদা, ব্রেন অ্যাটাক আলাদা। ব্রেন অ্যাটাকটা কি? সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, যেটার মধ্যে ইসচেমিক থাকে আর একটা হ্যামোরেজিক থাকে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে যেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকে, ঠিক আছে। এর মধ্যে মেন ইম্পর্টেন্ট রিজন ডায়েট, লাইফস্টাইল, স্ট্রেস, ঠিক আছে, হাই ফ্যাটি ডায়েট, ঠিক আছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্মোকিং, অ্যালকোহল। কি হয় মেকানিজমটা কি, মানে যদি প্যাথোফিজিওলজিটা আমি বলি একটু, মায়োকার্ডিয়াল ইনফেকশনের মধ্যে এটা হার্ট, হার্টের মধ্যে কয়টা লেয়ার থাকে? 3 লেয়ার আমরা জানি। এটা থাকে এন্ডোকার্ডিয়াম, এটা থাকে মায়োকার্ডিয়াম, আর এটা থাকে পেরিকার্ডিয়াম। আবার 2টা লেয়ার থাকে, ফাইব্রাস লেয়ার, সেরাস লেয়ার, ঠিক আছে। তো এই যে মায়োকার্ডিয়াম লেয়ার, এখানে কন্ট্রাকশন, হার্টের কন্ট্রাকশনটা এখান থেকে স্টার্ট হয়, কন্ট্রাকশন। তো কন্ট্রাকশন স্টার্ট করতে গেলে তো ফিউল দরকার হয় না, তো ফিউলটা কি? ব্লাড। তো হার্ট যখন পাম্প করে, হার্টের ফার্স্ট ব্লাডটাই সাপ্লাই হয় মায়োকার্ডিয়াম লেয়ারে, ফার্স্ট ব্লাডটা এখানে সাপ্লাই হয়, ঠিক আছে। এওটা থেকে ব্লাড সাপ্লাই হয়, এওটা, ঠিক আছে, এটা এওটা থেকে একটা ব্রাঞ্চ আসে, ব্রাঞ্চটার নাম কি? একটা ব্রাঞ্চ আসে এখানে, করোনারি আর্টারি। কি নাম? করোনারি আর্টারি। ঠিক আছে, এই করোনারি আর্টারিতে কি হয়? 5% ব্লাড, যতটুকু ব্লাড সাপ্লাই হয় তার 5% ব্লাড এখানে সাপ্লাই হয়, মানে অ্যাপ্রক্স 250 ml 5% ব্লাড সাপ্লাই হয়, 5% ব্লাড সাপ্লাই টু দ্য মায়োকার্ডিয়াল লেয়ার। মায়োকার্ডিয়াম লেয়ার, ঠিক আছে। এই মায়োকার্ডিয়াম, হ্যাঁ, করোনারি আর্টারি, ঠিক আছে। এই করোনারি আর্টারি রাইট সাইড থাকে, লেফট সাইড থাকে। সবচেয়ে যে আর্টারিটার মধ্যে প্রবলেম হয় সেটার নাম কি? লাডা আর্টারি। কি নাম? লাডা আর্টারি, ঠিক আছে। লেফট সাইড, এদিকে রাইট সাইড, এদিকে লেফট সাইড, ঠিক আছে। তো লেফট সাইডে যে আর্টারিটা, এটা কি? LADL, লাডা আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ঠিক আছে, এটার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয়, কি প্রবলেম হয় এটার মধ্যে? কি হয়, সাপোজ এটা একটা আর্টারি, ঠিক আছে, এটা একটা আর্টারি, এটা দিয়ে নর্মালি ব্লাড সার্কুলেট হয়, বাট এখানে যখনই কি হয়, ফ্লাগ ফরমেশন হয়, কি হয়, ক্যালসিয়াম ডিপোজিট হয়, ঠিক আছে। ব্যাড কোলেস্ট্রল এখানে যখন ডিপোজিট হয় তখন সার্কুলেশনটা কি নর্মাল থাকে? না, সার্কুলেশনটা তখন ন্যারো হয়, ঠিক আছে। ফ্ল্যাগ ফরমেশন হয়, ঠিক আছে। তো এই যে ফ্ল্যাগ ফরমেশন হয়, এখানে সার্কুলেশনটা কি হয়? ডিক্রিজ হয়, ঠিক আছে। সাপোজ কোনো কারণে যদি এই ফ্ল্যাগটা বা যে লেয়ারটা থাকে, যে অবস্ট্রাকশন থাকে, এটা যদি সাডেন যদি কোলাপস হয় বা সাডেন যদি এটা রাপচার হয়, তখন কি হয়? এটা পুরাটা কি হয়? পুরাটা যখন ব্লকেজ হয়, তখন এদিকে সার্কুলেশন কি হয়? এদিকে সার্কুলেশন টোটালি ব্লক হয়, তো ব্লক যখন হয় তখন এখানে যে নেক্সট যে সেলগুলো থাকে বলে কি হয়? নেক্রোসিস হয়, হ্যাঁ, সেল ডেথ হয়, ঠিক আছে, সেল ডেথ হয়। তো সেল ডেথ, এটাই তো মায়োকার্ডিয়াল ইনফেকশন, ঠিক আছে। হার্টের কোনো একটা লেয়ারে কি হয়? সাডেন ড্রপ হয়, হার্টের কোনো একটা লেয়ারে কি হয়? সার্কুলেশন সাডেন ব্লক হয়, ক্লিয়ার? তো যখন কোনো একটা লেয়ার যখন সাডেন
কোলাপস হয়, সার্কুলেশন যখন সাডেন ড্রপ হয় তখনই এই লেয়ারটার মধ্যে সার্কুলেশন হয় না। নর্মালি 5% 250 ml ব্লাড সার্কুলেট হয় এটা নর্মাল, বাট যখনই ব্লক হয় এটা তো আর হয় না, ঠিক আছে। তো আলটিমেটলি কি হয়, এখানে যে হার্টের যে লেয়ার থাকে, মানে হার্টের যে মায়োকার্ডিয়াল লেয়ার থাকে, যে সেলগুলো থাকে, সেল ঠিক আছে, ইসচেমিয়া হয় এখানে, ঠিক আছে, অক্সিজেন সাপ্লাই হয় না, ব্লাড সার্কুলেশন হয় না, যার কারণে এখানে সেলগুলো কি হয়, ডেথ হয়। আর তখনই কি হয়, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক এটাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, তারপরে করোনারি আর্টারি ডিজিজ আছে, ঠিক আছে, এই যে করোনারি আর্টারি ডিজিজ, তারপরে ইসচেমিক হার্ট ডিজিজ আছে, ঠিক আছে, অনেকগুলো ডিজিজ। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি কার্ডিওভাস্কুলার সিস্টেমে মানে নর্মাল যে আমরা দেখি কমিউনিকেবল ডিজিজে যত লোক মারা যায় তার থেকে অনেক গুণ বেশি কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায়, ঠিক আছে, কারণ এটা সাইলেন্ট কিলার, ঠিক আছে, কারণ এটা সাইলেন্ট কিলার, সহজেই কিচ্ছু করে না, লং টাইম ধরে এটা চলতে থাকে, বাট সাডেন যখন কোলাপস হয় তখন সঙ্গে সঙ্গে সিরিয়াস প্রবলেম হয়, ঠিক আছে। তো এটাই মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার পিছনে যে রিস্ক ফ্যাক্টর থাকে, ফার্স্ট রিস্ক ফ্যাক্টর ডায়েট, ঠিক আছে, লাইফস্টাইল, এক্সেসিভ স্ট্রেস, স্মোকিং, অ্যালকোহল, ঠিক আছে, সিডেন্টারি লাইফস্টাইল, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, এগুলা মেইন রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে, এগুলা মেইন রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর গুলোর কারণে কি হয়, যে আর্টারি থাকে, আর্টারির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয়, ঠিক আছে, আমরা যে চেক করি না যে লিপিড প্রোফাইলের মধ্যে কি থাকে, কোলেস্টেরল থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে, এলডিএল থাকে, ঠিক আছে। তো এই যে কোলেস্টেরল, এই যে লিপিড গুলা, এগুলা ব্লাড ভেসেলের মধ্যে, আর্টারির মধ্যে এগুলো ডিপোজিট হয় হতে কি হয়, মানে নর্মালি ধরো 60%, 70%, হ্যাঁ 80% কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। যখনই এই ব্লকেজটা বাড়তে থাকে, আস্তে আস্তে যখন বাড়তে থাকে, ব্লকেজ সবারই আছে, তোমারও আশেপাশে সবারই আছে, ঠিক আছে, 10%, 5%, এগুলো কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, 20% ব্লকেজ সবারই আছে। বাট যখন লাইফস্টাইল, যখন খুব ক্যাজুয়াল লাইফস্টাইল, খুব সিডেন্টারি লাইফস্টাইল হয়, তখন কি হয়, এই ব্লকেজ গুলা স্লোলি ইনক্রিজ হয়, ঠিক আছে। যখন ইনক্রিজ হয় 60%-এ কোনো প্রবলেম হয় না, নর্মাল হাঁটা চলা, সিঁড়ি উপরে নামা নিচে নামা নর্মাল, ঠিক আছে, প্রবলেম হয় না। বাট যখনই একটু বেশি স্পিডে কাজ করে, যখন একটু বেশি হেভি ওয়েট নেয়, বা একটু বেশি যখন কাজ করে, তখন কি হয়, 60% বা 70%-এ তখন কি হয়, চেস্ট পেন শুরু হয়, তখন কি হয়, পালপিটেশন শুরু হয়, তখন কি হয়, টেকিকার্ডিয়া শুরু হয়, ঠিক আছে, বোঝা গেল। নর্মালি তো কোনো প্রবলেম হয় না, নর্মাল হাঁটা চলা খাওয়া, কারণ যারা সিডেন্টারি লাইফস্টাইল তারা তো এমনভাবেই চলে না, এমনভাবেই নর্মালি লাইফ লিড করে। যখন সাপোজ দেখা হলো মাসের ভিতরে একদিন দুদিন যখন খুব বেশি কাজ করতে লাগে, তখন কি হয়, হালকা হালকা পেইন হয়। কোন সাইডে পেইন হয়, লেফট সাইডে পেইন হয়। আর পেইন কি করে, পেইন রেডিয়েট হয়, ব্যাক সাইডে রেডিয়েট হয় এবং আর্মে রেডিয়েট হয়, ঠিক আছে, সেন্টার পয়েন্ট থেকে ব্যাক সাইডে পেইন যায়, আবার আর্মের মধ্যে পেইন স্প্রেড হয়, ঠিক আছে। এগুলা ওয়ার্নিং সাইন, ঠিক আছে, এখান থেকে মানে ফাইন্ড আউট করা দরকার যে এটা রিলেটেড টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো 70%ও ওইরকম কোনো প্রবলেম হয় না, 80%ও দেখা যায় যে একটু একটু পেইন হয়, মাসের ভিতরে অনেক দিনে পেইন হয়, আর পেইন সবসময় পিন পয়েন্ট পেইন হয়, পেশেন্ট নিজে আইডেন্টিফাই করতে হবে যে আমার ঠিক এই জায়গার মধ্যে পেইন হয়, ঠিক আছে। কার্ডিওভাস্কুলার ডিজিজের পেইন সবসময় পিন পয়েন্ট হয়, ঠিক একটা ফিঙ্গারে দেখাতে হবে যে আমার এই জায়গার মধ্যে পেইন হয়, ঠিক আছে। আর লেফট সাইডের পেইন সবসময় একটু ডেঞ্জারাস হয়, ঠিক আছে, কারণ এটা হার্ট রিলেটেড হওয়ার কথা। আর যখন পেইন রেডিয়েট হয় তখন তো আরো একটু ডেঞ্জারাস সিচুয়েশনের দিকে যায়। তো এই যে ব্লকেজটা শুরু হয় তখন থেকে এটার ইনিশিয়েটিভ নেওয়া দরকার, ঠিক আছে, এটা ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্টের জন্য ইনিশিয়েটিভ নেওয়া দরকার, তখন থেকে ডায়াগনোস করা দরকার, তখন থেকে লিপিড প্রোফাইল চেক করানো দরকার, ঠিক আছে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো চেক করানো দরকার, সিটি করোনারি এনজিওগ্রাফি করা দরকার, ঠিক আছে। এনজিওগ্রাফিটা আগের, এখন নিউ টেকনোলজিতে সিটি করোনারি এনজিওগ্রাফি। আগের এনজিওগ্রাফিতে কি একটা কন্ট্রাস্ট ছিল আর একটা নন কন্ট্রাস্ট ছিল, ঠিক আছে। তো কন্ট্রাস্টের মধ্যে ইজিলি এটা ভিজিবল হয় যে একটা ফিমোরাল আর্টারি দিয়ে একটা ক্যাথেটার ইনসার্ট করে, ঠিক আছে, একটা ক্যামেরার সঙ্গে
শুধু একটা ক্যাথেটার ইনসার্ট করে, ঠিক আছে। ইনসার্ট করে দেখে এখানে ব্লকেজটা কতটুকু আছে, কত পার্সেন্ট ব্লকেজ আছে, ঠিক আছে। এটা আগের টেকনিক ছিল, বাট নিউ টেকনোলজিতে এখন সিটি করোনারি অ্যানজিওগ্রাফি, এখানের মধ্যে কোনো কিছু ইনসার্ট করার দরকার হয় না। সিটি করোনারি অ্যানজিওগ্রাফি, ঠিক আছে। এটা অ্যাডভান্স টেকনোলজি। এখানের মধ্যে যেমন ভাবে আমরা এমআরআই করি, এমআরআই কিভাবে করি, জাস্ট পেশেন্ট সুপাইন পজিশনে থাকে, এমআরআই মেশিনের মধ্যে ঢুকে, সেম ভাবে অনেকটা ওইরকমই সিটি করোনারি অ্যানজিওগ্রাফি। এই সিটি করোনারি অ্যানজিওগ্রাফিতে পেশেন্টের যে হার্টের ব্লকেজ কতটুকু আছে এটা ফাইন্ড আউট করা হয়, একটু কস্টলি হয়। তো এটার মধ্যে কোনো ইনভেসিভ কোনো টেকনিক নেই, পুরাটাই একটা নন ইনভেসিভ ওপিডি বেসড প্রসিডিউর। তো এটা সবচেয়ে বেস্ট টেকনিক। এটা দিয়ে বোঝা যায় যে আলটিমেটলি হার্টের কোনো ব্লাড ভেসেলের মধ্যে কতটুকু ব্লকেজ আছে, ঠিক আছে। তো যদি ব্লকেজ থাকে, ব্লকেজটা রিমুভ করানো হয়, ঠিক আছে, বোঝা গেল। স্টেইন বসানো হয়, রিমুভ করানো হয় ব্লকেজ। আর প্রিভেনশনের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট জিনিস লাইফস্টাইল মেনটেন করা। এখন থেকেই লাইফস্টাইল মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিনটা জিনিস ইম্পর্টেন্ট, ডায়েট, রেস্ট আর এটা, ঠিক আছে, লাইফস্টাইল। তো এগুলা ইম্পর্টেন্ট, এগুলা যদি এখন থেকে মেনটেন করা যায়, কারণ 30 এজ থেকে নন কমিউনিকেবল ডিজিজ স্টার্ট হয়। 30 এজ থেকে আমরা যারা ক্যাটাগরি থাকে 30 এজে, তারা আমরা এনসিডির জন্য আমরা ইলিজিবল ধরি, কারণ কি 30 এজ থেকে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ রিলেটেড প্রবলেম স্টার্ট হয়। তো ফার্দার যাতে প্রবলেম না হয়, এটা বেটার প্রিমোডিয়াল থেকে শুরু করা হয়, ঠিক আছে। প্রিমোডিয়াল যদি পসিবল না হয়, তখন প্রাইমারি থেকে শুরু করা হয়, ঠিক আছে। তো এই জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ খুবই একটা ইম্পর্টেন্ট আর খুবই একটা সিরিয়াস, অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ডের জন্য একটা সিরিয়াস ইস্যু, সাইলেন্ট কিলার ডিজিজ, ঠিক আছে, বোঝা গেল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হ্যাভিং এ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হুইচ ড্রাগ শুড বি গিভেন ফার্স্ট? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না, এটা স্টেনের জন্য দেওয়া হয়। স্টেনটা দেওয়া হয় অ্যাট্রোবাস্টেটিন, যদি কোলেস্টেরল হাই কোলেস্টেরল থাকে তখন এটা দেওয়া হয়। অ্যাসপিরিন, হ্যাঁ অ্যাসপিরিন। মায়োকার্ডিয়াল ইনফেকশনের মধ্যে একটা সিকোয়েন্স আছে মোনা, কি মোনা, MONA, মরফিন, অক্সিজেন, এনটিজি, নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, আর এটা দেওয়া হয় কি অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা কি, অ্যাসপিরিনটা অ্যান্টিপ্লেটেলেট, ঠিক আছে, অ্যান্টিপ্লেটেলেট এজেন্ট। নাইট্রোগ্লিসারিনটা দেওয়া হয় 3টা ট্যাবলেট দেওয়া হয় একসঙ্গে না, একটা ট্যাবলেট দেওয়ার পরে এটা কি করে, নাইট্রোগ্লিসারিনটা যে ব্লাড ভেসেলগুলো এগুলো ডাইলেট করে, ব্লাড ভেসেলগুলো, ঠিক আছে, যে ব্লাডগুলো এগুলো ডাইলেট করে। তো নাইট্রোগ্লিসারিন কি করে, 3টা ট্যাবলেট দেওয়া হয়, একটা ট্যাবলেট দেওয়ার পরে 5 মিনিট ওয়েট করা হয়, তারপর আরেকটা ট্যাবলেট, তারপর আরেকটা ট্যাবলেট, ঠিক আছে। যখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় বা যখন কোনো কিছু সাডেন কোলাপস হয়, তখনই নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়, অ্যাসপিরিন দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, মরফিন দেওয়া হয়, ঠিক আছে, বোঝা গেল। মোনা। আর প্রিভেনশনের ক্ষেত্রে একই জিনিস, লাইফস্টাইল মেনটেন করা, ডায়েট মেনটেন করা, স্ট্রেস 100% কমানো পসিবল না, অ্যাটলিস্ট 50% যাতে স্ট্রেস কমানো যায় ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করা, ঠিক আছে। রিল্যাক্সেশন টেকনিক, যোগা, ফিজিক্যাল থেরাপি, এগুলো মেনটেন করা, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের ফ্যামিলি মেম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেনটেন করাটা সবচেয়ে বেস্ট। ফার্স্ট ডায়েটটা মেনটেন করা, এটার থেকে সবকিছু প্রবলেম ডায়েট থেকে শুরু হয়, ঠিক আছে। তো বোঝা গেল, এটার আনসার সি। In an area with fluoride, to reach water, the defluorination of water is which level of prevention? Primary, secondary, tertiary, primordial? কোনটা? অনেকবার ক্লাসগুলো করানো হবে, বলো। নর্মাল ফ্লোরাইড লেভেল কত? ঠিক আছে, আনসার কোনটা, প্রিমোডিয়াল না প্রাইমারি না সেকেন্ডারি টারশিয়ারি? এই কেসের ক্ষেত্রে এলিমিনেট করো টারশিয়ারি,
কোনটা? বাকি তিনটার মধ্যে কোনটা? আরে ভাই বলো না কোনটা? এটার মধ্যে কি আছে? রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে? হ্যাঁ, কনফিউজ কেন? ইন এ রিয়েল উইথ ফ্লোরাইড টু রিচ ওয়াটার দ্য ডিফ্লোরিনেশন অফ ওয়াটার, মানে এখানে ওয়াটারের মধ্যে যে ফ্লোরাইড থাকে এটা ডিফ্লোরিনেশন, অলরেডি রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট আছে। তো রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট মানে ঠিক আছে ইজি, যেখানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে এখানে dopamine is commonly referred to as the feel good neurotransmitter because it is associated with which following neurotransmitter মেন্টাল হেলথের মধ্যে, সাইকিয়াট্রির মধ্যে, সাইকিয়াট্রিক ডিজিজ ডিসঅর্ডার, সাইকিয়াট্রির মধ্যে যে পজিটিভ ফ্যাক্টর থাকে তার অনেকগুলো রিজন থাকে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল রিজন। হ্যাঁ, বায়োকেমিক্যালের মধ্যে কি থাকে? মেইন যে নিউরোট্রান্সমিটার, ঠিক আছে, নিউরোট্রান্সমিটার হিউম্যান বডির মধ্যে 100 বিলিয়ন নিউরন থাকে। এই নিউরনের মধ্যে কি হয়? কেমিক্যাল এক্সচেঞ্জ হয়, ঠিক আছে, একটা সাইনাপস থেকে আরেকটা সাইনাপসের মধ্যে কেমিক্যাল এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। এই যে কেমিক্যাল এক্সচেঞ্জ হয় এখানে সাইনাপটিক ভেসিকেলের মধ্যে অনেকগুলো কেমিক্যাল স্টোর থাকে, ঠিক আছে, যেমন ডোপামিন, সেরোটোনিন, তারপরে নরএপিনেফ্রিন, হ্যাঁ, অ্যাসিটাইলকোলাইন, এগুলো স্টোর থাকে। কিসের মধ্যে স্টোর থাকে? সাইনাপটিক ভেসিকেলের মধ্যে, ঠিক আছে। ওই কেমিক্যালগুলো যখন প্রিসাইনাপটিক থেকে পোস্ট সাইনাপটিকের মধ্যে যখন ট্রান্সমিট হয় তখন কোনোটা বাড়ে কোনোটা কমে। এই যে নিউরোকেমিক্যাল বাড়া কমা ইমব্যালেন্সের মধ্যে আমাদের যত কিছু মেন্টাল ডিসব্যালেন্স হয়, মেনিয়া, স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, ডিপ্রেশন, সবগুলার রিজন মেইন কি? নিউরোকেমিক্যাল, ঠিক আছে। নিউরোকেমিক্যাল যখন হাই হয় তখন একরকম বডিতে সিমটম শো করে, নিউরোকেমিক্যাল যখন ডাউন হয় তখন একরকম বডিতে সিমটম শো করে। সাপোজ মেনিয়া আর ডিপ্রেশনের মধ্যে কি হয়? মেনিয়া, ডিপ্রেশন, এখানের মধ্যে কি হয়? কি হয়? এই যে ডিপ্রেশন, কেন ডিপ্রেশন হয়? ডিপ্রেশন হয় আমরা যখন এক্সেসিভ এক্সটার্নাল থট যখন মাইন্ডের মধ্যে যখন সেট করি তখন আলটিমেটলি আমরা এক্সটার্নাল থট ব্রেনের যে কেমিক্যাল থাকে এটা ডাউন করে, যখন ডাউন করে তখন ডিপ্রেশন হয়। কি ডাউন করে? নরএপিনেফ্রিন, সেরোটোনিন, দুইটাই মেইনলি রেসপন্সিবল থাকে ডিপ্রেশনের জন্য। যখন নিউরোকেমিক্যাল ডাউন হয় তখন ডিপ্রেশন হয়। আবার যখন আমরা ছোট ছোট জিনিসে যখন খুব বেশি হ্যাপি হয়, নতুন মোবাইল কিনলে পরে খুব খুশি হয় না, এক রাত তো ঘুমে আসে না, ঠিক না? আইফোন 16 কেনার পরে আবার অনেকে তো 17-এর জন্য ওয়েট করছে, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে কি হয়? এক্সেসিভ বাইরের এক্সটার্নাল থট, বাইরের এক্সটার্নাল যে সিস্টেমগুলো এগুলো যখন মাইন্ডের ভিতরে প্রসেস করি তখন কেমিক্যাল অটোমেটিক আপ হয়। যখন আপ হয়, যখন ডোপামিন কি? এটা প্লেজার হরমোন, প্লেজার হরমোন, ঠিক আছে। এটা যখন আপ হয় তখন কি হয়? হ্যাপিনেস আসে, ঠিক আছে। তো হ্যাপিনেসের জন্য কোনটা? নরএপিনেফ্রিন, ডোপামিন। আর যখন এটা এক্সেস হয় তখন কি হয়? হাইপার অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে। বোঝা গেল? তো নিউরোকেমিক্যাল, নিউরোট্রান্সমিটার নিয়ে একটা নেক্সট যদি কোশ্চেন থাকে ওইখানে ডিসকাস করবো, ঠিক আছে। নিউরন থেকে শুরু করে কিভাবে প্রি সাইন্যাপটিক থেকে পোস্ট সাইন্যাপটিকের মধ্যে ট্রান্সমিট হয়, কি কি কেমিক্যালের সঙ্গে কি কি থাকে, যেমন ডিমেনশিয়ার মধ্যে কি হয়? অ্যাসিটাইলকোলাইন ডাউন হয়, স্কিজোফ্রেনিয়ার মধ্যে কি হয়? নরএপিনেফ্রিন, ডোপামিন আর সেরোটোনিন আপ হয়, ওসিডির মধ্যে কি হয়? ডোপামিন আর সেরোটোনিন ইমব্যালেন্স হয়, ঠিক আছে। তো যতগুলা সাইকিয়াট্রির মধ্যে যতগুলা ডিজিজ আছে সবগুলা ডিজিজের পিছনে শুধুমাত্র নিউরোকেমিক্যালে একটা রিজন থাকে, ঠিক আছে। অন্যান্য ফ্যাক্টর রিজন থাকে, তার মধ্যে একটা নিউরোকেমিক্যাল একটা ইম্পর্টেন্ট রিজন থাকে।
কোশ্চেনে কি আছে? ডোপামিন ইজ কমনলি রেফার্ড টু অ্যাজ দ্য ফিল গুড, দ্যাট মিনস প্লেজার হরমোন, নিউরোট্রান্সমিটার বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফলোইং প্লেজার হরমোন। ঠিক আছে, ক্লিয়ার? which is the most commonest causes of maternal morbidity in India? Next class থেকে ফোন যাতে সাইলেন্ট থাকে সবার। Which is the most commonest causes of maternal morbidity in India? কোনটা? Anemia, hemorrhage, abortion, infection. কোনটা আনসার? এত কনফিডেন্ট? ওভার কনফিডেন্ট সবসময় এক্সামের জন্য ডেঞ্জার হয়। ঠিক আছে, কনফিডেন্ট ভালো, বাট ওভার কনফিডেন্ট সিলেকশন থেকে বহু দূরে, লাভ নেই। যতই প্রিপারেশন করো, ওভার কনফিডেন্স কোনো জায়গায়, ওভার কনফিডেন্সের কোনো জায়গায় ভ্যালু নেই। ঠিক আছে, আমি আমি পারি, ঠিক আছে, এটা নর্মাল, আমি শুধু করতে পারি, এটা হলো ওভার কনফিডেন্স। ঠিক আছে না, তুমি পারো, ঠিক আছে, আমি পারি, আমি জানি, এটা ঠিক আছে, এটা নর্মাল, বাট আমি শুধু জানি এটা হয় না কোনোদিন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরও মানে এত এডুকেশনের পরে বলে যে আমি এখনো কিছুই জানি না। ঠিক আছে, যে যত বেশি এডুকেটেড তার সে ফিল করে তার নলেজ তত কম। ঠিক আছে, তো কনফিডেন্টটা ভালো, বাট ওভার কনফিডেন্ট রং। কি লেখা আছে? মরবিডিটি। মরবিডিটি কি? মরবিডিটি আর মর্টালিটির মধ্যে ডিফারেন্স কি? মর্টালিটি মিনস ডিজিজ, ডেথ, আর মরবিডিটি মিনস ডিজিজ। ঠিক আছে, তো কোনটা? অ্যাবর্শন, ইনফেকশন, এনিমিয়া। ঠিক আছে, আর এটা কি? মর্টালিটি, আর এটা মরবিডিটি। ঠিক আছে, ক্লিয়ার? হেমোরেজের মধ্যে কি? পোস্টপার্টাম হেমোরেজ সবচেয়ে মোস্ট কমন। ঠিক আছে, ক্লিয়ার? ইনফরমেশন সবাই যদি এখনো বাকি থাকো কেউ, যে ফর্ম ফিল আপের মক টেস্টের জন্য ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এটা ফিল আপ করো। মক টেস্ট কবে এটা জানা, মানে এটার আপডেট তোমরা পাবে, ডেট সবকিছু এগুলো জানানো হবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের কি কি কোর্স চলছে, আর যাদের শর্ট টাইম, মানে এখন তো এক্সামে তো আর বেশি দিন নেই, যাদের শর্ট টাইম তাদের জন্য এটা বেস্ট। কুইক রিভিশন, কুইক প্রিপারেশন সবগুলো সাবজেক্টের, কম্বাইন্ড সাবজেক্টে। ওইটার জন্য এমসিকিউ সিরিজ যেগুলো ইউটিউবে চলছে তো চলবে, আর এর থেকে আরো বেশি, আরো ইনডেপথ নলেজের জন্য 360 ডিগ্রি অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, ওখানে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, আচ্ছা এতটুকুই, থ্যাংক ইউ।